হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 লাইফ সায়েন্সের বিভাগ গোয়া লাইফ সায়েন্স বিভাগ গ এর যে 2 মার্কের কোশ্চেনগুলো আছে সেই সমস্ত 2 মার্কের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে লাইফ সায়েন্স হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025-26 লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের বিভাগ গ, অর্থাৎ পেজ হচ্ছে তোমার কত, পেজ 230 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলে 2 মার্কের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, তার সঙ্গে সঙ্গে বলবো, যদি তোমরা এই ক্লাসের এই ভিডিওর পিডিএফ নিতে চাও, যদি তোমরা এই ক্লাসের পিডিএফ নিতে চাও, তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমার একটা পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটা নেওয়ার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে সেই পাসওয়ার্ডটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তো আমি এই পিডিএফের এই ক্লাসের পিডিএফের লিঙ্কটা কিন্তু সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবে। ওকে, যে সেখানে যদি না হয় তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, যে 8145150357। তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তোমাদের একটা গ্রুপ, আমার গ্রুপ আছে হাই মাদ্রাসা টেস্ট পেপার হাই মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে, সেখানে তোমাদের গ্রুপে জয়েন করে দেবো। সেখানে পিডিএফগুলো আমি দিব। সেই পিডিএফগুলো দেওয়ার পরে সেখানে কিন্তু ভিডিও দেখে তোমাদের পাসওয়ার্ডটা কালেক্ট করে রাখতে হবে। আর পাসওয়ার্ড কালেক্ট করে রেখে পিডিএফে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের পিডিএফটা নিতে হবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, কি বললাম, যে পিডিএফ যদি নিতে চাও, যদি তোমাদের ইচ্ছা থাকে যে আমি পিডিএফ নিব, তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে যাবে, পিডিএফ লিঙ্কে যাবে, সেখানে ক্লিক করবে, পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা কীভাবে পাবে? এই ভিডিওর মাধ্যমে পাবে। এই ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সেই পাসওয়ার্ড বলবো। ওকে, এবং যদি গ্রুপে জয়েন হতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো। যদি লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে মেসেজ করবে, তাদেরকে আমি গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তাহলে এই নম্বরে তোমরা মেসেজ করতে পারো। কি বললাম, যে পিডিএফ নেওয়ার জন্য তোমাদের অবশ্যই কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু পাসওয়ার্ড বলবো, ঠিক আছে? কয়টা? 6টা, টোটাল 6টা পাসওয়ার্ড বলবো। সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদের পিডিএফটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো বিভাগ গ, দেখো বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মোট 9টি প্রশ্নের উত্তর করতে হবে। আমরা কিন্তু এখানে সবটা প্রশ্নের উত্তর করব। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা হলো, 1 নম্বর হচ্ছে যে যথেষ্ট ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার ক্রমেই ফুরিয়ে আসছে এবং অদূরে ভবিষ্যতে এই ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাবে, ফলে মানব সভ্যতার সমৃদ্ধি শক্তি সম্পদের অভাবে থমকে যাবে। 2 নম্বর হবে যে জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগেছে, প্রকৃতির এই সম্পদ পুনর্বিকরণের যোগ্য নয়। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে বয়েলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বললাম পিডিএফ নেওয়ার জন্য, এই ক্লাসে যদি এই ভিডিওর যদি পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারো। সেখানে কিন্তু পিডিএফে পাসওয়ার্ড দেওয়া থাকবে, আর সেই পাসওয়ার্ডটা নেওয়ার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো সেই পাসওয়ার্ডের প্রথম যে পাসওয়ার্ডটা হচ্ছে, প্রথম যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল ই। ওকে, প্রথম যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল ই।
তাহলে কোশ্চিনে আসি যে বয়েলের সূত্র লেখো এবং ব্যাখ্যা করো। বয়েলের সূত্র: স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যাখ্যা কীভাবে করব? যে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন যদি ভি এবং চাপ যদি পি হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমি লিখতে পারবো ভি সমানুপাতিক 1/p। যখন উষ্ণতা টি স্থির, তাহলে ভি সমান সমান কে বাই পি। কে যেখানে একটা ধ্রুব, দেখো সমানুপাতিক উঠালে আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট নিতে পারো, যেটা তোমার ম্যাথে কিন্তু ভেদের চ্যাপ্টারে তোমরা করেছো। ঠিক আছে, তো ভি সমান সমান কী পাবো? কে বাই পি। এখানে কে হচ্ছে ধ্রুবক, তাহলে পিভি ইজিক্যাল টু কী পেয়ে যাবো? কে। পিভি ইজিক্যাল টু কে। তাহলে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের P1 চাপের আয়তন V1 ও P2 চাপের আয়তন V2 হলে আমরা লিখতে পারবো P1 বাই V1, P1 ইন্টু V1 ইজিক্যাল টু, তাহলে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে গ্যাসের P1 বলতে এইভাবে লিখবে, হ্যাঁ, P1 চাপ এবং আয়তন হচ্ছে V1 ও P2 চাপে আয়তন যদি V2 হয়, তাহলে আমরা লিখতে পারবো এরকম যে P1 ইন্টু V1 ইজিক্যাল টু P2 ইন্টু V2। আর এটাই হচ্ছে তোমার কি বলতো বয়েলের গাণিতিক রূপ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট বলছে চিত্রসহ অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা দাও। যে অবতল দর্পণের যে গোলকের অংশ থেকে দর্পণটি তৈরি হয়, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। দর্পণের ধ্রুববিন্দু পি থেকে বক্রতার কেন্দ্র সি পর্যন্ত দূরত্বকে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। একে সাধারণত ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখানে চিত্রটা দেখে নাও। চিত্রটা হচ্ছে এরকমভাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ, এইটুকুটা। নেক্সট অথবা দিয়ে সেই কোশ্চিনে অথবা দিয়ে আর কোশ্চিন আছে যে অবতল দর্পণের মুখ্য ফোকাসের চিত্রসহ সংজ্ঞা দাও। যে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুলি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটিকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। চিত্রটা কীরকম আঁকবে? চিত্রটা আঁকবে এরকম, এই চিত্রটা এখানে নেবে। তারপরে বলছে 4 নম্বর কোশ্চেন যে নষ্ট ভোল্ট কাকে বলে এবং এটি কি কাজে লাগে, এটি কাজে লাগে না কেন? নষ্ট ভোল্ট কাকে বলে এবং এটি কাজে লাগে না কেন? 4 নম্বর যে নষ্ট ভোল্ট কি, নষ্ট ভোল্ট কি এবং এটি কাজে লাগে না কেন? তো নষ্ট ভোল্ট কাকে বলে? যে ভোল্ট বা বৈদ্যুতিক বিভব পার্থক্য কোনো যন্ত্রে কার্যকরভাবে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করতে পারে না বা যন্ত্র চালাতে অক্ষম, তাকে নষ্ট ভোল্ট বলা হয়। তারপরে যে এটি কাজে লাগে না তার কারণ, অ্যান্সারটা বলার আগে তোমাদের যে নেক্সট যে পাসওয়ার্ডটা পিডিএফ নেওয়ার জন্য সেটা হচ্ছে তোমার 5। কি বলো তো? 5। ওকে, তাহলে এটি কাজে লাগে না তার কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে যে নষ্ট ভোল্ট প্রয়োজনীয় শক্তি থাকে না, নষ্ট ভোল্টে প্রয়োজনীয় শক্তি থাকে না, তাই পর্যাপ্ত বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় না। 2 নম্বর যে ব্যাটারি বা বিদ্যুৎ উৎস দুর্বল বা পুরনো হলে ভোল্টেজ কমে যায়, ফলে যন্ত্র কাজ করে না। তারপরে নেক্সট তার বা সংযোগ ত্রুটি থাকলে ভোল্ট নষ্ট হয়ে যায় এবং শক্তি অপচয় হয়। তাহলে 4 নম্বর কোশ্চেনে অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। যে তড়িৎদাহী তার বরাবর কোনো ব্যক্তির চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটির প্রসারিত বাম হাতটি যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করবে। ওকে, এইগুলো আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। নেক্সট 5 নম্বর বলছে আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো। আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো। আধুনিক পর্যায়ের সূত্রটি হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ওকে, নেক্সট কোশ্চিন হচ্ছে 6 নম্বর। 6 নম্বর কোশ্চিন বলেছে নিউক্লিয় বিভাজন কাকে বলে, উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজন কাকে বলে, উদাহরণ দাও। তো নিউক্লিয় বিভাজন কাকে বলে, যে বিভাজনে কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং একই সঙ্গে নিউট্রন জাতীয় কয়েকটি ক্ষুদ্র কণা এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় বিভাজন বলে। নিউক্লিয় বিক্রিয়ায় উৎপন্ন শক্তিকে বিভাজন শক্তি বলা হয়। উদাহরণটা কীভাবে লিখবে বলো তো, যে ইউ উপরে লিখবে 235 আর নিচে লিখবে 92। ওকে, এটাকে আমরা কি বলবো, নিউক্লিয় বিভাজন বলবো। অথবা দিয়ে ওখানে একটা কোশ্চিন আছে, যে নিউক্লিয় শক্তি কি, ভর বিচ্যুতি থেকে নিউক্লিয় শক্তির ব্যাখ্যা করো। নিউক্লিয় শক্তি কি আর ভর বিচ্যুতি থেকে নিউক্লিয় শক্তি ব্যাখ্যা করো। প্রথমে দেখো কি লিখছি, যে পরমাণুর কেন্দ্র এ প্রোটন ও নিউট্রনগুলিকে একসাথে বেঁধে রাখার জন্য যে বিপুল শক্তি কাজ করে তাকে নিউক্লিয় শক্তি বলে। এই শক্তি নিউক্লিয় বিক্রিয়া যেমন নিউক্লিয় বিভাজন ও সংযোজনের মুক্ত হয়। আর ভরচ্যুতি থেকে নিউক্লিয় শক্তির ব্যাখ্যা, আর এই ব্যাখ্যাটা করার আগে তোমাদের বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ নেওয়ার জন্য নেক্সট যে পাসওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে 2। ওকে, আইনস্টাইনের ভর শক্তির সমীকরণটা হচ্ছে E=mc²। যেখানে m হচ্ছে তোমার ভর বিচ্যুতি, c হচ্ছে আলোর বেগ। তাহলে কেন্দ্র গঠনের সময় ভর বিচ্যুতির পরিমাণ অনুযায়ী কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয়। এক শক্তি কেন্দ্রকের মধ্যে নিউক্লিয় শক্তি হিসেবে সঞ্চিত থাকে। অর্থাৎ ভর বিচ্যুতি যত বেশি হবে নিউক্লিয় শক্তিও তত বেশি হবে। নেক্সট 7 নম্বর কোশ্চিন বলেছে যে পরীক্ষাগারে H2S প্রস্তুতির নীতি রাসায়নিক সমীকরণ সহ লেখো। পরীক্ষাগারে H2S প্রস্তুতির নীতি রাসায়নিক সমীকরণ সহ লেখো। নীতি এবং শর্ত হচ্ছে কি, যে সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় H2S গ্যাস প্রস্তুত করা যায়। সমীকরণটা হবে এরকম, যে FeS প্লাস H2SO4 লঘু অ্যারো FeSO4 প্লাস H2S উপরে তীরচিহ্ন। ওকে, যে H2S প্রস্তুতিতে রাসায়নিক সমীকরণ সহ লেখো। নীতিটা হচ্ছে তোমার কি বলতো, সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের H2SO4 বিক্রিয়া H2S গ্যাস উৎপন্ন করা হয়। নেক্সট 8 নম্বর কোশ্চিন দেখো, যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। এটা ব্যাখ্যা করতে বলেছে। ওকে, এবং তোমাদের এই এই ভিডিওর পাসওয়ার্ডটা নেওয়ার জন্য, এই পিডিএফের পাসওয়ার্ড নেওয়ার জন্য তোমাদের নেক্সট পাসওয়ার্ডটা হচ্ছে তোমার কী বলো তো, @। ওকে, নেক্সট পাসওয়ার্ড হচ্ছে @। এবার কোশ্চিনে আসি, যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। ব্যাখ্যা, সব খনিজ আকরিক নয় কিন্তু সব আকরিকই খনিজ। যে খনিজ থেকে অল্প খরচে এবং সহজে উপযুক্ত মানে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয় তাকে আকরিক বলে গণ্য হতে পারে না। যেমন রেড, হেমাটাইট, ম্যাগনেটাইট লোহার আকরিক, কিন্তু প্রকৃতিতে প্রচুর পরিমাণে আয়রন পাইরাইটিস পাওয়া গেলেও এর থেকে অল্প খরচে উপযুক্ত মানের লোহা উৎপন্ন করা যায় না, তাই এটিকে আকরিক বলা উচিত নয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে যদি ভবিষ্যতে হেমাটাইট বা ম্যাগনেটাইটের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং উপযুক্ত প্রযুক্তিবিদ্যা আবিষ্কৃত হয়, তবে আয়রন পাইরাইটিসকেও আকরিক হিসেবে গণ্য করা হতে পারে। নেক্সট 9 নম্বর কোশ্চিন দেখো, এবং 9 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং নেক্সট পাসওয়ার্ডটা হচ্ছে তোমাদের কি বলো তো 3। নেক্সট পাসওয়ার্ডটা হচ্ছে 3।
তারপর 9 নম্বর কোশ্চেন বলেছে কার্যকারী মূলকের সংজ্ঞা দাও। কার্যকারী মূলকের সংজ্ঞা: যেসব সক্রিয় মূলক বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে। উদাহরণ হচ্ছে যে হাইড্রোক্সিলিক মূলক। তারপরে এগুলো না লিখলেও হবে, এটা এখান থেকে এটুকু লিখলে হবে। নেক্সট অথবা দিয়ে কোশ্চেন আছে সমবায়বতা কাকে বলে? সমবায়বতা কাকে বলে উদাহরণ দাও। যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠনের ঘটনাকে সমবায়বতা বা আইসোমেরিজম বলে। উদাহরণ ইথানল ও ডাইমিথাইল ইথার একটি নির্দিষ্ট আণবিক সংকেত C2H6 মানে C2H6O দিয়ে দুটি ভিন্ন যৌগ গঠন করা সম্ভব। এদের পরমাণুর সংখ্যা সমান হলেও এদের গঠন ও ধর্ম সম্পূর্ণ আলাদা। ওকে, এইগুলো আমাদের 2 মার্কের ফিজিক্যাল সায়েন্সের সেট 1 অর্থাৎ প্রথম স্কুলে 2 মার্কের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে এবং লাস্টে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং এই পিডিএফটা নেওয়ার জন্য লাস্ট যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে তোমার 5। ওকে, লাস্ট যে পাসওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে 5। তাহলে এই যে কটা পাসওয়ার্ড বললাম এই কটা পাসওয়ার্ড যদি তোমরা ঠিকঠাকভাবে লিখে রাখবে তাহলে লিঙ্কে গিয়ে ক্লিক করবে, তখন পাসওয়ার্ডটা তোমার দিয়ে সে পিডিএফটা ডাউনলোড করতে হবে। ওকে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।